বৃষ্টি কমলেও চট্টগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সিলেটে ফের বন্যার শঙ্কা। বিগত সরকারের ব্যর্থতায় বন্যার প্রাণহানি, অভিযোগ রিজভির। সমঝোতায় সংবিধান সংস্কার হতে পারে, তবে আগে সংশোধন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বলছেন জামায়াতের আমির। এ যেন শস্যের মধ্যেই ভূত। ভুয়া কাগজে বিদেশ গিয়ে ১.৫ বছরে ফেরত ৫,০০০-এর বেশি যাত্রী। শাহজালাল ইমিগ্রেশনের বিরুদ্ধে যোগ সাজসের অভিযোগ। পোশাক খাতে নগদ সহায়তা বাড়িয়ে ৫% করল বাংলাদেশ ব্যাংক। শুভঙ্করের ফাঁকি, বলছেন খাত সংশ্লিষ্টরা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। বৃষ্টি কমে আসায় চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও অনেক জায়গায় নিম্নাঞ্চল প্লাবিতই রয়েছে। বৃষ্টি কমেছে 3 পার্বত্য জেলা এবং কক্সবাজারেও, তবে রাঙামাটি এবং কক্সবাজারের নিম্নাঞ্চলে এখনও পানি বাড়তেই রয়েছে। কিছুটা উন্নতি হয়েছে বান্দরবানের পরিস্থিতি। দুর্গত এলাকায় এখন পর্যন্ত সাপে কেটেছে 95 জনকে, আর ডায়রিয়া আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। ফয়সাল করিমের প্রতিবেদন। বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে চট্টগ্রামে। বেশিরভাগ উঁচু অঞ্চল ও পাহাড় লাগোয়া এলাকা থেকে একদিকে পানি নামছে, অন্য জায়গায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রামের 5 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 369 ইউনিয়নের 9 লাখ বাসিন্দা। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের অনেক এলাকায় পানি কমতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও সড়কের ভয়াবহ চিত্র। তবে চট্টগ্রামের সাতকানি ও বাঁশখালীর অনেক এলাকায় এখনও পানি না কমায় দুর্ভোগ পেয়েছে ভিন্ন মাত্রা। এই অবস্থায় প্রতি বছর সরকার কিন্তু এসে দেখে যায়, দেখে যাওয়ার পর কোনো ওনাদের প্রতিশ্রুতি থাকে না। ফ্লাডে সম্ভব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আর রোড টোড ভাঙি দিয়ে সামনে। তবে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর কয়েকটি ইউনিয়ন এখনও তলিয়ে আছে পানিতে। পানি কমায় ধীরে ধীরে ত্রাণ সহায়তা বাড়ছে বন্যা দুর্গত এলাকায়। সরকারের পাশাপাশি ত্রাণ নিয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এছাড়া সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থাও ত্রাণ দিচ্ছেন এসব এলাকায়, যদিও তা অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে, ত্রাণগুলো চলে আসে সব এদিকে। আমাদের এদিকে অনেক বাড়ি এখনো পানিবন্দী, বুঝছেন, এদিকে কেউ যাচ্ছে না। এখানে বন্যা পরিস্থিতি 3-4 দিন ধরে এখানে সবাই ডুবে যাচ্ছে, কিন্তু কোনো ত্রাণ আসে না এখনো। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে। চট্টগ্রামে নদ নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি ও নাব্য ফিরিয়ে আনতে দ্রুত সরকার কাজ করবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। উপজেলা প্রশাসন গতকালই এই 117টি ওয়ার্ড, এই 117টি ওয়ার্ড কিন্তু 17টা ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেখানে কিন্তু তারা শুকনো খাবার পৌঁছে দিয়েছে। হয়তোবা কারোর কাছে আগে পৌঁছাতে পারছি, হয়তোবা কারোর কাছে পরে পৌঁছাতে পারছি। আমাদের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়, সেইখানে দ্রুততার সঙ্গে যেন সেই পানিটা নিষ্কাশন হয়, সেই বিষয়টাই মাথায় রেখেই উনি কিন্তু এই প্রজেক্টটা এটা এমইউ করে আমরা এখানে সিটি কর্পোরেশনকে আমরা সেখানে হস্তান্তর করব। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন একদম আমরা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। সকালে বন্যা আক্রান্ত এলাকার পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন সিভিল সার্জন। বন্যার সময় সবচেয়ে বেশি দেখা যায় ডায়রিয়া, পানিবাহিত রোগ, চর্মরোগ, চোখের সংক্রমণ, শিশুদের শ্বাসকষ্ট এবং সাপে কামড়ের ঘটনা। 285টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। নিয়মিত উপদ্রুত এলাকায় ওআরএস, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ডায়রিয়ার বিভিন্ন ধরনের ওষুধ, স্বাস্থ্য উপকরণ প্রদান করে যাচ্ছে। বৃষ্টি কমেছে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারেও, তবে রাঙামাটির উজানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বেড়েছে নিম্নাঞ্চলে। বাঘাইছড়ি ও বিলাইছড়ির নিচু এলাকা সহ নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে 6 উপজেলায়। কালনাল ব্যাগ শখ ভরে গেছে, সবসময় এরকম পানি কষ্ট থাকি। আমাদের এখানে 5 নম্বর ওয়ার্ড খুব নিচু এলাকা, বন্যা কবলিত এলাকা। এখানে খুব ঘরবাড়ি, ফসল নষ্ট হয়েছে, মাছের চাষ নষ্ট হয়েছে। পানি নেমেছে কক্সবাজারের বিভিন্ন এলাকায়, তবে এখনও পেকুয়া ও চকরিয়ার কয়েকটি ইউনিয়নের মানুষ পানিতে ডুবে আছে। এসব এলাকায় সুপেয় পানির সংকট, অপর্যাপ্ত ত্রাণ সরবরাহের অভিযোগ বন্যা দুর্গতদের। আর আজকে তো 4-5 দিন ধরে এখানে বিদ্যুৎও নেই,
মানুষের যে অবস্থা এখানে পরিবার সবাই আপনি খবর নিয়ে দেখেন সবার কি অবস্থা, করোনা অবস্থা। 4-5 দিন পর্যন্ত কোনো কি বিদ্যুৎ পাচ্ছে না, যোগাযোগ মোবাইলের সাহায্য দিতে পারছে না, যোগাযোগ করতে পারছে না। কিন্তু আজকে আমরা এক সপ্তাহ পর্যন্ত বিদ্যুৎবিহীন, আমাদের এখানে কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুতের কারণে আমরা খাওয়ার পানি এবং ব্যবহারের পানি কোনো কিছু আমরা পাচ্ছি না। বৃষ্টি কমায় পাহাড়ি ঢলের পানি কমেছে নদ নদী ও খালে। কিছুটা উন্নতি হয়েছে বান্দরবনের। পানি নেমেছে অধিকাংশ এলাকায়। আশ্রয়কেন্দ্র থেকে ফিরছে মানুষ। তবে পাহাড়ি সড়কের ব্যাপক ক্ষতি হওয়ায় এখনও কয়েকটি উপজেলায় বন্ধ যান চলাচল। ফয়সাল করিম, এখন সাতকানিয়া, চট্টগ্রাম। এদিকে সিলেট বিভাগেও বৃষ্টি অব্যাহত থাকায় ফের বন্যার শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে সিলেট এবং সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। এদিকে মৌলভীবাজার এবং হবিগঞ্জেও বন্যার পানি কমতে শুরু করায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। সন্দীপন শুভর প্রতিবেদন। মৌসুমী বায়ুর প্রভাবে আষাঢ়ের শুরু থেকেই কখনো ঝিরিঝিরি কখনো আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে সিলেট বিভাগ জুড়ে। গত 2 দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সোমবার সকাল থেকে আবারও বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে। কোথাও কোথাও 90 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আপনার অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন ব্যাপী প্রায় একই রকম পূর্বাভাস আছে, অব্যাহত আছে। এদিকে হবিগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি গত 2 দিনে প্রায় 2.2 মিটার পর্যন্ত বৃদ্ধি পেলেও বৃষ্টিপাত কিছুটা কমায় পরিস্থিতির উন্নতি হয়েছে। একইভাবে মৌলভীবাজারে মনু নদীর পানি 1 মিটার পর্যন্ত বাড়লেও বৃষ্টিপাত কমায় জেলার নদ নদীগুলোর পানি এখন বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেট বিভাগের নিম্নাঞ্চল আবারও প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। সুরমার পানি গতকাল আজকে বেড়েছে কিছুটা, পানির লেভেল ডেঞ্জার লেভেলের প্রায় কাছাকাছি, সমানই বলতে গেলে। আর সুরমাতে তো অনেক জায়গায় নদী ভাঙন আছে, সুনামগঞ্জেও আছে। এসব জায়গা যতটা সম্ভব আমরা মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি আর কি। প্রাথমিক হিসাবে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যায় 200 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বাঁধ ও গ্রামীণ অবকাঠামো। পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 4 থেকে 5 দিন সময় লাগবে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে পর্যাপ্ত সাহায্য আছে, পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হবে। এ ব্যাপারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আশ্বাস দেওয়া আছে। আমরা খালি ক্ষতি নিরূপণ করে দিলেই ওনারা ক্ষতি অনুযায়ী আমাদের কাছে ক্ষতিপূরণ পাঠাবেন, আমরা যথাযথভাবে বিতরণ করব। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলগড় পয়েন্টে 14 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ছাতক পয়েন্টে নদীর পানি 17 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সন্দীপন শুভ, এখন সিলেট। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বর্ষা মৌসুম শেষে নগরীর সব খাল খননের আশ্বাস দিয়েছেন 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। সেই সাথে রাজধানীর লেকগুলো দেখভালের জন্য রাজুককে সক্রিয় করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। এদিকে আওয়ামী আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হোসেন জাহিদের প্রতিবেদন। গত 2 দিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজধানীর বিভিন্ন অলিগলি থেকে শুরু করে মূল সড়ক। নগর জীবনের স্বাভাবিক গতিময় জীবনে নেমে আসে স্থবিরতা। কিন্তু এমনটাই কি হওয়ার কথা ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার বিকেলে রাজধানীর গুলশান লেক পরিদর্শনে যান ঢাকা উত্তরের প্রশাসক। জানান, রাজধানীর 50 থেকে 60% খালের সীমানা নির্ধারণ শেষ হয়েছে। শিগগিরই শুরু হবে পুনরুদ্ধার কাজ, কমবে জলভোগান্তি। আমরা একটি করে নির্ধারণ করে আমরা খালগুলো উদ্ধার করব এবং সেই খালগুলো আমরা খনন করব বলে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। অলরেডি আমাদের ডিমার্কেশনের কাজ চলমান আছে। অলরেডি ডিমার্কেশনের 50 থেকে 60% কাজ আমাদের শেষ হয়ে গেছে। তবে খাল খনন কবে থেকে পুরোদমে শুরু হবে সেই উত্তর জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। জলজটে ভোগান্তির শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, চলতি বর্ষা মৌসুমের পর কাজ দৃশ্যমান হবে। উদ্যোগ সফল হলে সহজেই ঢাকার পানি বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যায় নেওয়া সম্ভব হবে এমন আশা প্রকাশ করেন তিনি। জনাব তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে তিনি আবার খালগুলো কাটার নির্দেশ দিয়েছেন।
তবে আমাদের ঢাকা শহরে খালগুলো এখনো আমরা মুক্ত করতে পারি নাই। এবার তাড়াতাড়ি বর্ষা চলে আসছে, আমরা আশা করি বর্ষার পরে প্রতিটা খাল আমরা খনন করব, খননের মধ্য দিয়ে এবং পানি নিষ্কাশনের ওয়ে আউটগুলো আমরা বের করব। এর আগে সকালে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষোভ ঝাড়েন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ওপর। বলেন, সেই সরকারের অপরিকল্পিত নানা উদ্যোগ এই সংকটের পেছনে দায়ী। ফ্যাসিস্ট সরকার যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছেন, বিভিন্ন ধরনের স্থাপনা তারা করেছেন। বন্যার্তদের সাহায্যার্থে যে সমস্ত টিম কাজ করছেন, সেই টিমগুলো সেখানে যেতে পারছে। দলের পক্ষ থেকে আমাদের দলের সকল নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠন, তারা দ্রুতগতিতে সেখানে পৌঁছাচ্ছেন, শুকনো খাবার নিয়ে যাচ্ছেন। সরকার এবং রাজনৈতিক দল উভয় পরিচয়েই বন্যার্তদের সহায়তায় এগিয়ে যাচ্ছে তার দল, এমন দাবিও করেন তিনি। তো সরকারের দিক থেকে এ ব্যাপারে কোনো পিছুটান নেই। হোসেন জাহিদ, এখন, ঢাকা। দুর্যোগ এলেই দুর্গত মানুষের পাশে ছুটে আসেন মন্ত্রী, নেতা আর প্রশাসনের কর্মকর্তারা। চলে ত্রাণ বিতরণ, পরিদর্শন আর নানান আশ্বাস। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বন্যার পানি নেমে গেলেই নাকি বদলে যায় এই চিত্র। বছর জুড়ে পাহাড় কাটা, নদী খাল দখল আর অপরিকল্পিত উন্নয়নের কারণেই বারবারই বাড়ছে দুর্ভোগ। চট্টগ্রামের বন্যা দুর্গত জনপদ থেকে ফয়সাল করিমের বিশেষ প্রতিবেদন। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রাম। পানিতে ডুবেছে বিস্তীর্ণ জনপদ। চট্টগ্রামের প্রায় অর্ধেক এলাকা, খাগড়াছড়ির প্রায় ৭৩% এবং কক্সবাজারের প্রায় ৪৯% এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। লণ্ডভণ্ড হয়েছে প্রায় ৪,০০০ কিলোমিটার সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০,০০০ বসতবাড়ি। এরই মধ্যে প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। সবচেয়ে নাজুক পরিস্থিতির মুখে পড়েছে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী। এসব উপজেলার বহু গ্রাম এখনও পানির নিচে। খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসার ঘরবাড়ি পুনর্গঠনের চিন্তায় দিশেহারা তারা। দেরিতে হলেও রাজনৈতিক পরিচয়ের হিসাব ভুলে বিভিন্ন দল, স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও ছুটে গেছে দুর্গত মানুষের পাশে। সরকারের পক্ষ থেকেও চলছে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। তবে স্থানীয়দের অভিজ্ঞতা বলছে, বন্যার পানি নামার সঙ্গে সঙ্গেই বদলে যায় পুরো চিত্র। কমে আসে মানুষের আনাগোনা, থেমে যায় প্রতিশ্রুতি আর আলোচনার কেন্দ্র থেকে হারিয়ে যায় দুর্গত জনপদ। স্থানীয়দের অভিযোগ, দুর্যোগের সময়ের সাময়িক তৎপরতার বিপরীতে সারা বছর এই অঞ্চলের জন্য নেই কার্যকর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেখে যাওয়ার পর কোনো ওনাদের প্রতিশ্রুতি থাকে না। যে সরকারে হোক আসে, কিন্তু দেখে যায়, কিন্তু আমরা সুবিধা বঞ্চিত। এমপি মন্ত্রী হয় তারা আশ্বাস দেয়, হয়তো আরা এবার ফাঁসলি অমুক ইয়ে করে দিম ফরজ এরা ইয়ান না হয়, যেদূর হয় এদূর না হয়। গ্রাম সাইডে অনেক মানুষ এখনো পানিবন্দী আছে। কিছু বাড়িতে পানি, কিছু বাড়িতে এখনো পানি নাই। এরকম অনেক মানুষ, শত শত লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। শঙ্খ, মাতামুহুরী ও বাঁকখালী নদীতে অব্যাহত বালু উত্তোলন, পাহাড় ধ্বংস আর অপরিকল্পিত উন্নয়ন প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে বলেও অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে বছরের পর বছর আটকে থাকা উন্নয়ন প্রকল্প ও দুর্যোগ মোকাবেলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নিয়েও নেই দৃশ্যমান অগ্রগতি। আমাদের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়, সেইখানে দ্রুততার সঙ্গে যেন সেই পানিটা নিষ্কাশন হয়, সেই বিষয়টাই মাথায় রেখেই উনি কিন্তু এই প্রজেক্টটা এটা এমইউ করে আমরা এখানে সিটি কর্পোরেশনকে আমরা সেখানে হস্তান্তর করব। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন যে একদম আমরা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। দুর্যোগের এই কটা দিন দুর্গম এই অঞ্চল যেভাবে সবার মনোযোগ কাড়ে, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রশাসন ও সর্বমহলের তোড়জোড় চোখে পড়ে, বছরের বাকি সময়টা ঠিক যেন তার উল্টো চিত্র। স্থানীয়দের আক্ষেপ, পানি নেমে যাওয়ার পরপরই ফিকে হয় ক্যামেরার আলো, ম্লান হয় আন্তরিকতা ও মানবিকতার যত গল্প। সারা বছর জুড়ে অবহেলিত থাকা এই জনপদ প্রভাবশালীদের লোভের বলি ও প্রশাসনের কর্তাদের গাফিলতির শিকার হলেও সেসব নিয়ে তখন কারো সদয় নজর পড়ে না। নির্বিচারে বন, পাহাড় ধ্বংস করা ও নদী জলাশয় দখলের মহোৎসব ঘিরে তখন প্রশাসনের রহস্যজনক নীরবতা নামে, যার মাসুল প্রতি বছর বর্ষায় সম্পদ ও জীবনের বিনিময়ে দিতে হয় এ অঞ্চলের মানুষকে। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে 12 সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তবে এতে নেই বিরোধী দলের কারো নাম। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলছেন, এর মাধ্যমে গণভোটকে উপেক্ষা করা হচ্ছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগে সংবিধান সংশোধন হতে হবে। সমঝোতার ভিত্তিতেই যদি সংবিধান সংস্কার করতে হয় সেটা পরে হতে পারে। নাজমুস সাকিবের প্রতিবেদন। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদ। দিনের শেষ ভাগে আলোচনা হয় সংবিধান সংশোধন, মুক্তিযুদ্ধ, স্বরাষ্ট্রসহ বেশ কিছু কমিটির বিষয়ে। কিন্তু তারা এখনো কোনো নাম আমার কাছে দেননি। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম বনি বিরোধী দলের কারোর নাম না পাওয়ায় সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে 12 সদস্যের সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব করেন। গণভোটের দাবি উপেক্ষা করা হয়েছে, এমন দাবি তুলে এ সময় অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। 17 জনের মধ্যে সদস্যের মধ্যে বিরোধী দলের জন্য 5টি পদ শূন্য রেখে আজ 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি। আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। বিরোধী দল ওয়াকআউটের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আগে সংবিধান সংশোধন হতে হবে। সমঝোতার ভিত্তিতে যদি সংবিধান সংস্কার করতে হয় সেটা পরে হতে পারে। গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয়, এই সংবিধানকে সংশোধন করতে হবে এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে, তখন সেটা হবে। সংসদ থেকে বের হয়ে বিরোধী দলীয় নেতা বলেন, মানুষের গণভোটকে অস্বীকার করলে তারা সংসদে থাকবেন না। সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন তিনি। আর সরকার দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন করা ছাড়া এই সরকারের কোনো বিকল্প পথ নেই। জনগণকে আমরা কথা দিয়েছি, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি, আমরা তৈরি হয়েছি, তখন আমরা সংবিধান লিখেছি। কাজে সংবিধান নতুন করে লেখার তো কোনো সুযোগ নেই। কাজে আমরা সংবিধান আজকে হোক, কালকে হোক, পরশু একদিন সংবিধান সবাই মিলে সংশোধন করবো, এটাই বাস্তব। বাজেট অধিবেশনের এদিন উঠে আসে আওয়ামী লীগ সরকারের সময় হওয়া মডেল মসজিদে দুর্নীতির প্রসঙ্গ। বর্তমান সরকার এ বিষয়ে তদন্ত করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন মাদকদ্রব্য সংশোধন বিল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল সংসদে পাশ হয়। পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন ট্রফির মতোই আলোচনায় থাকে ব্যক্তিগত 3টি পুরস্কার: গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভস। নামের শুরুতে গোল্ডেন থাকলেও আদৌ কি এই পুরস্কারগুলো সত্যি খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি, নাকি শুধু নামেই রয়েছে স্বর্ণ? বিশ্বকাপের মর্যাদাপূর্ণ 3 ব্যক্তিগত পুরস্কারের ট্রফির গল্পই জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ফুটবল প্রেমীর আবেগ। দলগত শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে চ্যাম্পিয়ন দলকে দেয়া হয় বিশ্বকাপ ট্রফি। তেমনি বিশ্বকাপে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে দেয়া হয় 3টি মর্যাদাপূর্ণ পুরস্কার। সেগুলো হচ্ছে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস। অনেকের ধারণা ট্রফিগুলো খাঁটি সোনা দিয়ে তৈরি, তবে বাস্তবে বিষয়টি ভিন্ন। বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেয়া হয় গোল্ডেন বল। ট্রফিটির নকশায় মূল আকর্ষণ সোনালী রঙের একটি ফুটবল। এটি মূলত একটি ধাতব ট্রফি, যার বাইরের অংশে সোনালী আবরণ বা গোল্ড প্লেটিং ব্যবহার করা হয়। অর্থাৎ এটি খাঁটি স্বর্ণের তৈরি নয়, বরং গোল্ডেন বল তৈরিতে ব্যবহৃত হয় ব্রোঞ্জ, পিতল বা অন্যান্য ধাতুর সংমিশ্রণ। এরপর সেটিকে গোল্ড প্লেটিং দিয়ে আকর্ষণীয় করা হয়। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে দেয়া হয় গোল্ডেন বুট। গোল্ডেন বলের মতো এটিও পুরোপুরি স্বর্ণ দিয়ে তৈরি নয়। একটি ফুটবল বুটের আদলে তৈরি এই ট্রফিটি সাধারণত ব্রোঞ্জ বা অন্য ধাতুর উপর সোনালী প্রলেপ দিয়ে বানানো হয়। অভিন্ন গল্প বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভসের ক্ষেত্রেও। গোলকিপারের গ্লাভসের আদলে নির্মিত ট্রফিটির মূল উপাদান তামা ও রেজিন। বাকি 2 পুরস্কারের মতো এটিতেও বাইরের অংশে গোল্ড প্লেটিং করা হয়। 3 বিভাগে বিশ্বকাপের সেরা ফুটবলাররা এই 3টি ট্রফি পেলেও আলাদাভাবে কোনো আর্থিক পুরস্কার দেওয়া হয় না। অবশ্য এমন পুরস্কার পাওয়ার পর সেই ফুটবলারের বাজার মূল্য এমনিতেই বেড়ে যায়, আর সবকিছুর বাইরে পাওয়া যায় বিশেষ সম্মান, যা কোনো অর্থমূল্য দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। আসাদুজ্জামান লিটন, এখন সকালে সময় হলো ছোট্ট একটি বিরতির, সাথেই থাকুন। দেখছেন এখন সকাল। এ যেন সর্ষের মধ্যেই ভূত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।
রিক্রুটিং এজেন্সি এবং বিশেষ চক্রের যোগসাজশে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিদেশে পার হয়ে যাচ্ছেন কিছু যাত্রী। তবে গন্তব্য দেশের ইমিগ্রেশন তথ্যের গরমিল পেলে ফেরত পাঠানো হচ্ছে এমন যাত্রীদের। গেল 1.5 বছরে 5,000-এর বেশি যাত্রী এভাবেই দেশে ফিরে এসেছেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া কাগজপত্রে ইমিগ্রেশন পার হওয়া রাষ্ট্রের জন্য হুমকি। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। সম্প্রতি বিমানবন্দর থেকে মালয়েশিয়ার 71 যাত্রী উধাও হওয়ার ঘটনার সূত্র ধরে এখন টেলিভিশন অনুসন্ধান শুরু করে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইমিগ্রেশনে গেলে পাওয়া যায় এমন সত্যতাও। স্পাউস ভিসায় সৌদি আরব যাচ্ছিলেন কুষ্টিয়ার শম্পা। দেশটিতে থাকা এক প্রবাসীর সঙ্গে বছর 2 আগে মোবাইলে বিয়ে হয়েছে জানালেও দেখাতে পারলেন না প্রয়োজনীয় কোনো কাগজপত্র। হাজবেন্ডের কাছে আসছেন, এটার কোনো প্রমাণ, কোনো কিছু, কোনো ছবি আছে আপনার হাজবেন্ডের? না, আমি ওই ফোনটা তো বাসায় রেখে আসছি, আমার বাসায় তো টাচ ফোন নাই। পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের যাত্রী মামুন রেজার ভিসায় লেখা কারখানা শ্রমিক, কিন্তু জিজ্ঞাসাবাদে যাত্রার সঠিক উদ্দেশ্য জানাতে ব্যর্থ হন এই যাত্রী। আফ্রিকার আরেক যাত্রী সাত্তার মোল্লাকেও অফলোড করা হয় একই অভিযোগে। ওইখানে তো ওয়ার্ক পারমিট বলে হয় না, ওই দেশে রেসিডেন্সিয়াল পারমিট হয়। অফলোড হওয়া নেপালগামী কয়েকজন যাত্রী জানালেন, তারা পেশায় বিরিয়ানি ব্যবসায়ী, বাসের হেল্পার ও গাড়ি চালক। সন্দেহজনক হওয়ায় এদের যাত্রাও আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। দেশে ব্যবসা করি, যেরকম বাংলাদেশে গাড়ি চালিয়েছি, যেমন অনেক জায়গায় ঘুরছি, সব জায়গায় তো মনে করেন দেখা হয়েছে। মানে মন চাইলো যে একটা কোথাও ঘুরি। যমুনা ফিউচার আছে না, ওখানে এক লোক করেছে, ইন্ডিয়ান ভিসা করে ওরা, ওখানের মাধ্যমে ভিসা টিকিটে সব মিলে 60,000-এর মতো। প্রতিদিন নকল ভিসা, ভুয়া হোটেল বুকিং, পাসপোর্টে পর্যাপ্ত ডলার এন্ডোস না থাকা সহ তথ্যের গরমিলে অফলোড হন কিছু যাত্রী। গেল 1.5 বছরে ঢাকা থেকেই কেবল 9,500-এর বেশি যাত্রী অফলোড হয়েছেন। এদের বড় অংশই মালয়েশিয়ার যাত্রী ছিলেন। আমাদের সিস্টেমের মাধ্যমে ইমিগ্রেশন হবে না, কারণ তার সন্দেহজনক যাত্রার কারণে তার অফলোড হয়েছে। পাসপোর্ট অফলোড থাকা অবস্থায় উনি যেতে পারেন না। অভিযোগ আছে বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজপত্র নিয়েও বিশেষ কোড ব্যবহার করে বিদেশে চলে যাচ্ছেন কিছু যাত্রী। গেল 1.5 বছরে 7টি দেশ বিমানবন্দর থেকেই এমন 5,000-এর বেশি যাত্রীকে ফেরত পাঠিয়েছে। এতে প্রশ্নের মুখে পড়েছে দেশের ইমিগ্রেশনের যাচাই বাছাই প্রক্রিয়া। বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করে যখন চলে গেল ওই দেশে, তার গন্তব্যের দেশে, সেখান থেকে যদি ব্যাক করে, তাহলে আমার দেশের ইমিগ্রেশনের তৎপরতা, আমার দেশের ইমিগ্রেশনের যে যাচাই বাছাই প্রক্রিয়া, এটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। বেশিরভাগই কিন্তু যাচ্ছে ভিজিট ভিসায়। তবে চলতি বছর ভুয়া কাগজপত্রের কারণে বিমানবন্দর পুলিশ 64 যাত্রীকে মামলা দিয়েছে জানালেও কিভাবে কতিপয় যাত্রী ইমিগ্রেশন পার হয়ে যান এই প্রশ্নের মুখোমুখি হলে ইমিগ্রেশন অপারেশনসের ভারপ্রাপ্ত বিশেষ পুলিশ সুপার কামরুল ইসলাম ক্যামেরায় কথা বলতে রাজি হননি। অনুমতি ছাড়া এখানে আমি কেউ কথা বলবেন না। আচ্ছা, আপনি তাহলে একটু, আপনি শুধু প্রসেসটা বুঝে যান, বক্তব্য এই মুহূর্তে কেউ দেবেন না। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিক প্রেরণকারী দেশ হিসেবে ভুয়া কাগজপত্র নিয়ে দেশের ইমিগ্রেশন পার হওয়া রাষ্ট্রের জন্য হুমকি। এই পুরো অভিবাসন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত, তারা পাচারকারী নামে হোক, তারা স্মাগলার হোক, বা তারা রিক্রুটিং এজেন্সি হোক, ইমিগ্রেশন, এরা প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত, তারা প্রত্যেকে এখান থেকে টাকা অর্জন করছে। ইমিগ্রেশনের এমন অবহেলা ও বডি কন্ট্যাক্টের মতো অভিযোগ বিদেশের কাছে নেতিবাচক ধারণা তৈরি করছে, পাশাপাশি ঝুঁকিতে ফেলছে অভিবাসী শ্রমিকদের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। পোশাক খাতে নগদ সহায়তা 1.5% থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 5%। বাংলাদেশ ব্যাংক বলছে, রপ্তানি বাড়াতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তবে একে শুভঙ্করের ফাঁকি বলছেন খাত সংশ্লিষ্টরা। আর অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী প্রণোদনা অর্থনীতির জন্য বয়ে আনবে না ভালো কোনো ফলাফল। নাইম কামালের বিশেষ প্রতিবেদন।
তৈরি পোশাক সহ বর্তমানে 43 ধরনের পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা দেয় সরকার। এর মধ্যে পোশাক রপ্তানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে 1.5%। তবে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে তা 3 গুণেরও বেশি বাড়িয়ে 5% করা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। তথ্য বলছে, দেশীয় বস্ত্রে বিকল্প নগদ সহায়তার বাইরে ইউরো অঞ্চলে বস্ত্র রপ্তানিতে অতিরিক্ত বিশেষ সহায়তা 0.50% এবং নিট, ওভেন ও সোয়েটার সহ তৈরি পোশাকের সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত 3% বহাল থাকছে। এছাড়া অন্যান্য খাতে প্রণোদনার হার একই থাকছে। ব্যাংক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা বলছে, রপ্তানিমুখী এ খাতে স্বস্তি ফেরাতে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যদি লোকাল বাজার থেকেই সুতা অথবা বস্ত্র সংগ্রহ করেন এবং সেটা রপ্তানি হয়ে থাকে পরবর্তী ধাপ অতিক্রম করে, তবে তার বিপরীতে বিদ্যমান যে ক্যাশ ইনসেন্টিভের হার 1.5% ছিল সেটা বৃদ্ধি করে 5% উন্নীত করা হয়েছে। আশা করি আমাদের এটার ফলে আমাদের একেবারে স্পিনিং থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত প্রতিটি সেক্টরই উপকৃত হবে। তবে 3 গুণের বেশি প্রণোদনাতেও সন্তুষ্ট নয় খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, কাগজে কলমে 5% বলা হলেও এর আড়ালে রয়েছে শুভঙ্করের ফাঁকি। বেশি দামে লোকাল সুতা কেনার কারণে আমরা আসলে এই টাকাটা সরকার আমাদেরকে ইনডাইরেক্টলি ভর্তুকি দেয়। ভর্তুকিটা আসলে টেক্সটাইল যারা নাকি সুতা উৎপাদন করে তাদেরকে দেওয়া হয়। কিন্তু স্পিনিং গুলা এই সার্কুলার আসার সাথে সাথেই 10 থেকে 15% সুতার দাম বাড়ায় ফেলছে। ফলে ছোট এবং মাঝারি গার্মেন্টস গুলো আসলে এই সার্কুলারের কারণে উল্টো ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। ম্যাক্সিমাম ক্যালকুলেশন আগে হতো যে 80 টাকা পর্যন্ত আমি আমার কাপড়ের দাম হিসাব করতে পারতাম বা এরকম লাগতো আমাদের। এখন 80 টাকা লাগলো আমাকে ইনসেন্টিভ দেবে 70 টাকার উপরে। ফলে আগে ছিল 80 টাকার 5%, এখন এগুলো 70 টাকার 5%। তবে অর্ধ শতাব্দী ধরে চলতে থাকা রপ্তানির এই খাত কেন নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না, সেই প্রশ্ন তুলে অর্থনীতিবিদরা বলছেন, এভাবে প্রণোদনা অব্যাহত রাখা অর্থনীতির জন্য সুখকর নয়। স্বল্প সময়ে হয়তো কিছুটা সুফল দিতে পারে, কিন্তু যদি আমরা একটা যেটাকে আমরা বলতে পারি যে সাস্টেইনেবল একটা যদি সুফল পেতে চাই, টেকসই সুফল যদি হয়, তাহলে কিন্তু তৈরি পোশাক খাতটাকে আমাদের নিজস্ব তাদের যে উৎপাদনশীলতা, সক্ষমতা, এইটাকে বৃদ্ধি করার কিন্তু কোনো বিকল্প নাই। তা না হলে শুধুমাত্র পণ্য প্যাকেজ বাড়িয়ে আপনি এটা ধরে রাখতে পারবেন না। ব্যবসায়ীদের সংকট কাটাতে সাময়িক প্রণোদনা দেওয়া যেতে পারে, তবে তা যেন দীর্ঘদিন অব্যাহত না থাকে সে বিষয়ে নজর দেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম কামাল, এখন, ঢাকা। নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। দেখছেন এখন সকাল। বগুড়া শহরে নিয়ম কানুনের তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বহুতল ভবন। এমনকি অনুমোদিত নকশার সাথেই মিল নেই অধিকাংশ ভবনের। ভূমিকম্প সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অধিক ক্ষয়ক্ষতির শঙ্কায় নগরবাসী। এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন। সাইফুল সাগরের তোলা ছবিতে বাকিটা জানাচ্ছেন রাজীব সেলিম। প্রায় 70 বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া সিটি কর্পোরেশনে 10 লাখ মানুষের বসবাস। আবাসনের চাহিদায় প্রতিনিয়তই গড়ে উঠছে বহুতল ভবন। তবে এসবের বেশিরভাগই নির্মাণ হচ্ছে নিয়মকানুনের তোয়াক্কা না করেই। অনুমোদিত নকশার চেয়ে বেশি উচ্চতায় নির্মাণ করা হয়েছে নগরীর অসংখ্য ভবন। দুটি বহুতল ভবনের মাঝখানে নির্দিষ্ট দূরত্ব রাখার কথা থাকলেও মানেনি বেশিরভাগ দালান মালিক। বাণিজ্যিক ভবনগুলোর অনুমোদিত নকশায় নিচতলা পার্কিং দেখালেও সেখানে ভাড়া দেয়া হয়েছে ব্যাংক, শোরুম সহ বিভিন্ন দোকান। নিয়ম বহির্ভূতভাবে এসব ভবন নির্মাণের সময় কোনো রকম তদারকি না করে নকশার অনুমোদন দিয়েই দায় সেরেছে পৌর কর্তৃপক্ষ, বলছেন সচেতনরা। সিটি কর্পোরেশন বা একসময় আমাদের যে পৌরসভা ছিল, পৌরসভা কিভাবে এই ভবনগুলোর অনুমোদন দিয়েছে আমরা জানি না। যে প্ল্যানটি পৌরসভা থেকে পাশ করে নিয়ে আসি সেই অনুযায়ী আমরা ভবন প্রকৃত অর্থে বাস্তবায়ন করি না। আমরা প্ল্যানের বহির্ভূতভাবে আমরা ভবনগুলো নির্মাণ করার কারণে এই ভবনগুলি ঝুঁকিপূর্ণ হচ্ছে। অতিরিক্ত উচ্চতা থাকায় 104টি ভবনের বর্ধিত অংশ অপসারণের নোটিশ দিয়েছে বগুড়া পৌরসভা। বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ায় কর্পোরেশনের আইন অনুযায়ী বর্ধিত অংশের বৈধতা চান ভবন মালিকদের অনেকেই। কেউ কেউ নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবনের বর্ধিত অংশ রাখতে চান। প্ল্যানে কোনো ভুল আছে বলে আমাদের জানা নেই, প্ল্যান ওভাবে পাস হয় না আমাদের জানা মতো।
কিন্তু যখন আমরা কাজগুলো করতেই চাচ্ছি তখন হয়তো প্ল্যানটা অনেক সময় অমিট করতেছি, মানার একটা টেন্ডেন্সিটা লক্ষ্য করা যাচ্ছে না। রাস্তার পাশে যেগুলো ভবন রয়েছে সেগুলো ভবন অবশ্যই বর্ধিত করার প্রয়োজন আছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্ধিত করার সুযোগও দেওয়া উচিত। এসব ভবনে ভূমিকম্পে অধিক ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকলেও যথাযথ ব্যবস্থা নিতে পারেনি পৌরসভা। তবে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে আইন প্রয়োগের ধরনও। শীঘ্রই এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান এই কর্মকর্তা। জেলা রেজিস্ট্রারকে চিঠি দেওয়া ছিল যেন এই ধরনের কোনো প্ল্যাট ফ্লট কোনো রেজিস্ট্রেশন না হয়, এবং নেস্কোকে চিঠি দেওয়া ছিল তারা যেন এই অননুমোদিত তলায় কোনো ধরনের বিদ্যুৎ কানেকশন না দেন। এরই মধ্যেই আমরা এই ধরনের অবৈধ বিষয়গুলো নিয়ে সোচ্চার হয়েছি। আগামী দিনে ফাইলগুলো ধরে অনুমোদিত অংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া সিটি কর্পোরেশন থেকে বসতবাড়ির জন্য দেয়া হোল্ডিং নম্বর অনুযায়ী নগরীতে কাঁচা পাকা বসতবাড়ি রয়েছে মোট 90,000। রাজীব সেলিম, এখন বগুড়া। সরবরাহ কম থাকায় ঝিনাইদহের সবজির বাজারে প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে কাঁচামরিচের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে 50 থেকে 70 টাকা পর্যন্ত। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে ঝিনাইদহের সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন এমআর রাসেল। রাসেল, বাজারের সবজির সরবরাহ কমার কারণ কি, আর বিশেষ করে সবজি থেকে কাঁচামরিচের দাম এত ঊর্ধ্বমুখী কেন, কি বলছেন বিক্রেতারা? রওশন, একদিকে টানা বর্ষণ, অন্যদিকে সরবরাহ কম থাকার কারণে ঝিনাইদহের সব ধরনের সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু মূলত প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। তবে বাজারে এসে সবচেয়ে বেশি যেটি নজর কেড়েছে সেটি হলো কাঁচামরিচ, যা গত সপ্তাহে 70 থেকে 75 টাকা পাইকারি দরে বিক্রি হলেও আজকের বাজারে কিন্তু 80 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু এই কাঁচামরিচের দাম কিন্তু কেজিতে 40 থেকে 50 টাকা কেজি দরে বেড়েছে। এদিকে ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত দাম বৃদ্ধির কারণ তারা বলছেন যে টানা ভারী বৃষ্টির কারণে কিন্তু অনেক ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে এবং যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারে আনতে পারছেন না কৃষকরা, যার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম যে সবজি বাজার রয়েছে কোটচাঁদপুর সবজি বাজারে, এবং সকাল থেকে এ বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহে যে সবজিগুলোর দাম একেবারে ক্রেতাদের হাতের নাগালে ছিল, সেই সবজির দাম কিন্তু আজকে অনেকটাই চড়া। একটি তথ্য শুরুতেই জানিয়ে রাখতে চাই, এই অঞ্চলের কৃষকরা তাদের জমি থেকে উৎপাদিত সবজি কাকডাকা ভোর থেকে কিন্তু এই বাজারে আনতে শুরু করে এবং দিনভর কিন্তু বেচা বিক্রি করে। আজকের বাজার দরটা যদি একটু জানিয়ে রাখি তাহলে টমেটো প্রকারভেদে 90 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন গত সপ্তাহে 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল গত সপ্তাহে কিন্তু 10 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হলো, আজকের বাজারে কিন্তু 20 থেকে 22 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও লাউ প্রতি পিস 30 থেকে 35 টাকা, মিষ্টি কুমড়ো সেটিও 30 থেকে 35 টাকা, উচ্ছে প্রকারভেদে 25 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষক যারা রয়েছে তারা বলছেন যে টানা বৃষ্টির কারণে কিন্তু তাদের ক্ষেতে যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং অনেক ক্ষেত কিন্তু পানির নিচে রয়েছে, যার কারণে কিন্তু বাজারে সরবরাহ কম রয়েছে এবং দামটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এদিকে ব্যবসায়ী যারা রয়েছে আমরা তাদের সঙ্গেও কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু মূলত এই দাম বৃদ্ধি পেয়েছে। তবে কাঁচামরিচ যেটি রয়েছে এটি কিন্তু সামনের বাজারে কিন্তু দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে ক্রেতা যারা রয়েছে তারা বলছেন যে মূলত বাজার তদারকির কারণেই কিন্তু অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু দাম বৃদ্ধি নিচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে যে পণ্যবাহী ট্রাক কম আসছে, যার কারণে কিন্তু মূলত এই দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের কোটচাঁদপুরের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রওশন। ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন এমআর রাসেল। এখন সকালে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন।
দেখছেন এখন সকাল। এবার জানাবো দেশের বাইরের খবর। তীব্রতর হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ, তবে এর প্রভাব পড়ছে মার্কিন অস্ত্রের মজুদে। সংঘাত দীর্ঘায়িত হওয়ায় ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র এবং বিশেষ অস্ত্রের মজুদ দ্রুতই কমে আসছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবেলার ক্ষেত্রে চাপে পড়তে পারে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি, এমন আশঙ্কাই করছে সামরিক বিশ্লেষকরা। বেনুকা সুলতানার প্রতিবেদন। গেল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরান সংঘাতে যুদ্ধবিরতির অধ্যায় শেষ। আর তার এমন বক্তব্যের পরপরই আবারও যুদ্ধ শুরু করে এই দুই দেশ। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে বিপাকে পড়বে খোদ ওয়াশিংটন, এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমছে। তেহরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলে মার্কিন অস্ত্রের মজুদ তীব্র চাপের মুখে পড়বে। প্রতিরক্ষা বিশ্লেষক এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক মার্ক ক্যানসিয়ানের মতে, গেল কয়েকদিনের মতো একই হারে অভিযান চলতে থাকলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ এমন পর্যায়ে নেমে আসতে পারে যা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে তুলবে। প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাতের শুরুর দিকে অপারেশন এপিক ফিউরি চলার সময় যুক্তরাষ্ট্র দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং THAAD ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ হাজার হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ফলে যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্রের মজুদ কাঙ্ক্ষিত মাত্রার নিচে নেমে এসেছে, যা এক প্রকার নিশ্চিত। এছাড়াও এপ্রিলে যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্র তার THAAD ইন্টারসেপ্টরের অন্তত অর্ধেক, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক এবং টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় 30% ব্যবহার করে ফেলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুদ্ধবিরতির সময় কিছুটা স্বস্তি মিললেও সাম্প্রতিক উত্তেজনা আবারও সেই মজুদের ওপর চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে, যে হারে যুদ্ধ চলছে সে হারে পুনরায় অস্ত্র উৎপাদনে গতি নেই। পেন্টাগন প্রতি মাসে গড়ে মাত্র 15টি নতুন টমাহক এবং 20টি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে। চলতি বছরে নতুন কোনো THAAD সরবরাহের সম্ভাবনাও নেই। ফলে যুদ্ধপূর্ব মজুদের পর্যায়ে ফিরতে অন্তত 3 বছর বা তারও বেশি সময় লাগতে পারে, এমনটাও বলছেন অনেকে। অবশ্য পেন্টাগন জানিয়েছে, প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়াতে কাজ চলছে। ক্ষেপণাস্ত্র উৎপাদন ত্বরান্বিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা উৎপাদন আইন কার্যকর করেছেন। পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তিও করা হয়েছে। তবে এসব নতুন উৎপাদন খাত চালু করতে কয়েক বছর সময় লাগবে এবং এর সুফল তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না বলেও অভিমত বিশ্লেষকদের। বেনুকা সুলতানা, এখন বিশ্ব। ক্রমেই পরিবর্তিত হচ্ছে বৈশ্বিক জলবায়ু, যার বিরূপ প্রভাব পড়ছে পুরো পৃথিবীর মানুষের ওপর। চলতি বছর জুনের শেষের দিকে ইউরোপের পশ্চিমাঞ্চলকে গ্রাস করেছে রেকর্ড মাত্রার তাপপ্রবাহ। তীব্র এই দাবদাহে ইউরোপীয় দেশগুলোতে 10,000-এরও বেশি অতিরিক্ত মৃত্যুর খবর পাওয়া গেছে। মূলত মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই তাপপ্রবাহ আরও বেশি এবং তীব্র হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বেনুকা সুলতানার আরও একটি প্রতিবেদন। ইউরোপের বিভিন্ন দেশে 2026 সালের জুন মাসের শেষ দিকে আঘাত হানা রেকর্ড ভাঙা তাপপ্রবাহে 10,000-এর বেশি অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থিত মৃত্যুহার পর্যবেক্ষণ নেটওয়ার্ক ইউরোমেমোর প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এই চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, নিহতদের মধ্যে 9,000-এরও বেশি ছিলেন 65 বছর বা তার বেশি বয়সী। কেননা বয়স্ক ব্যক্তিরাই তীব্র গরমের সবচেয়ে বড় শিকার বলছেন বিশেষজ্ঞরা। ডেনমার্কের স্টার্টেন সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক এবং ইউরোমোমোর প্রতিনিধি লাসে ভেস্টারগার্ড রয়টার্সকে জানান, বছরের এই সময়ে এত বেশি অতিরিক্ত মৃত্যু অত্যন্ত অস্বাভাবিক। এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে রেকর্ড তাপপ্রবাহকে দায়ী করছেন তিনি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি হৃদরোগ, শ্বাসতন্ত্রের জটিলতা এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। বিশেষ করে বয়স্ক, অসুস্থ এবং একাকী বসবাসকারী মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন বলে জানিয়েছেন তারা। এদিকে বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে জুনের শেষের এই তাপপ্রবাহ কার্যত অসম্ভব ছিল। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার ও গ্রিন হাউস গ্যাস নির্গমনের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে।
ফলে তাপপ্রবাহ এখন ক্রমাগত আরও দীর্ঘস্থায়ী এবং তীব্র হয়ে উঠছে বলে মনে করছেন এসব বিজ্ঞানী। এছাড়া তাপপ্রবাহের প্রভাবে প্রাণহানির পাশাপাশি ব্যাহত হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপনও। কেননা তীব্র দাবদাহের কারণে ফ্রান্স, স্পেন এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। এমনকি অনেক স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এদিকে 13 জুলাই প্রকাশিত আরেকটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে, মে ও জুন মাসের তাপপ্রবাহে শুধু ইংল্যান্ড ও ওয়েলসেই প্রায় 2700 জন মানুষের মৃত্যু হয়েছে। এতে আরও বলা হয়, এসব মৃত্যুর প্রায় 42% জন্য বৈশ্বিক উষ্ণায়নের কারণে অতিরিক্ত বেড়ে যাওয়া তাপমাত্রা সরাসরি দায়ী। অর্থাৎ জলবায়ু পরিবর্তন না হলে মৃত্যুর একটি বড় অংশ এড়ানো সম্ভব হতো। অবশ্য ভবিষ্যতে তাপপ্রবাহ আরও বেশি দেখা দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।